যারা ভাত খেতে পায় নাই আজকে কোটি কোটি টাকার গাড়ি দৌড়ায়। শুধু রাজাকারের দোষ দিয়ে লাভ নাই, আমরা তো রাজাকার থেকেও কিছু কিছু খারাপ কাজ করি। দেশপ্রেমটা কমে গেছে, না হলে আজকে বঙ্গবন্ধুর মতন মানুষের এইভাবে মৃত্যু হবে কেন? তাজউদ্দিন সাহেবের মতন মানুষের এইভাবে মৃত্যু হবে কেন? জিয়াউর রহমান সাহেবের মতন মানুষের এইভাবে মৃত্যু। জিয়াউর রহমান যাই করে মুক্তিযোদ্ধা ছিলেন, উনি থাকতে কিন্তু কোনোদিন বলেন নাই যে আমি স্বাধীনতা ঘোষণা করছি। ৭৫-এর পরে কতগুলো পার্টি হয়ে গেল, কিন্তু ওরা যারা আমাদের বিরুদ্ধে ছিল রাজাকার ওরা কিন্তু একই ছিল, এখনো আছে। আমরা কিন্তু এক থাকতে পারি নাই। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি ৭ই মার্চের ভাষণটা আমার শোনার সৌভাগ্য হয়েছিল, মানে বঙ্গবন্ধুর যে ভাষণটা দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ, রমনা মাঠে আমি ছিলাম। তখন আমি রেডিও পাকিস্তানে ঢাকায় চাকরি করি। ওই ভাষণের পরে আমার মনে, আমি যে বাঙালি, আমার একটা জাতি, আমি এই যে বোধোদয়টা মানে বাঙালি হিসাবে, ওই একটি ভাষণের পরে আমার মনে জাগে। এবং এরপরে আমার যেহেতু মা বাবা ভাই বোন সব সিলেটে থাকে, আমি 15 তারিখের দিকে আমি সিলেটে চলে যাই। এবং একজন মানুষ এইভাবে লক্ষ লক্ষ মানুষকে মন্ত্রমুগ্ধের মতো বসিয়ে রাখতে পারেন একটা ভাষণ দিয়ে, আর লিখা না, কোনো লিখিত না, কিন্তু ওনার মন থেকে উনি বলে যাচ্ছেন। এবং লিখেও মনে হয় এত সুন্দরভাবে কেউ ভাষণ দিতে পারবে না আমার মনে হয়। এত পর্যন্ত অনেকের ভাষণ শুনেছি, কিন্তু বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণের কাছে কোনো ভাষণ নাই। আমি ওইখানে যাওয়ার পরে 25শে মার্চ তো ক্রেকডাউন হলো ঢাকায় পুলিশদের উপরে, রাজারবাগে, তারপরে ইউনিভার্সিটিতে। সিলেটে তখন আমি বসে একটা আড্ডা দিচ্ছিলাম একটা রেস্টুরেন্টে বসে। তখনই আমার একজন আওয়ামী লীগ করেন সিরাজ ভাই, উনি বর্তমানে পৃথিবীতে নেই বেঁচে, উনি এসে বললেন যে ঢাকার এই অবস্থা। তারপর তো ৭৬ ঘন্টার কারফিউ ছিল সারা বাংলাদেশে। ৭৬ ঘন্টা পরে যখন সিলেট টাউনে বেরোলাম, মনে হলো একটা কবরস্থানে হাঁটতেছি। ২৭ তারিখে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের সাহেবের বিকালের দিকে ওনার অ্যানাউন্সমেন্টটা শুনলাম। শোনার পরে তখন আমার যেহেতু বেতারের সঙ্গে জড়িত, যেহেতু আমি বেতারে কাজ করি, আমার তখন আমি কিভাবে যোগাযোগ করব, তখন সিলেটের অবস্থাও আস্তে আস্তে দিনকে দিন খারাপের দিকে যেতে লাগলো। আমি মার্চের শেষে এপ্রিলের ফার্স্ট উইকে আমি 7টা ফ্যামিলি নিয়ে ঢাকা দক্ষিণ গ্রামে চলে যাই। ঢাকা দক্ষিণ গ্রামে যাওয়ার পরে ওইখানেও থাকতে পারিনি। ওইখানে আমি মুভ করি কাছাড়ে, হাইলাকান্দি জায়গাটার নাম। ওই হাইলাকান্দি আমাদের ফ্যামিলিতে রেখে, 7টা ফ্যামিলি রেখে আমি শিলং, গুয়াহাটি ও কলকাতা আসি। কলকাতায় আসার পরে অনেক কষ্ট করে আমাদের স্বাধীন বাংলা বেতারের, আমরা বালিগঞ্জ সার্কুলার রোডে দোতলা বাড়ি ছিল, ওইখানে আমি জয়েন করি আর কি, যাই। এবং প্রথম দিনই আমার গান করতে হয়েছিল। আইরে চাষি মজুর খুলি, এটা ছিল আপনার কবি দিলওয়ার সাহেবের লেখা, সিলেটের কবি নাম করার, ওনার লেখা ছিল। এইভাবে আমার হলো স্বাধীন বাংলা বেতারে। ওইখানে গিয়ে তো সবই আমার নিজের মানুষ। সমর দাস ছিলেন, আব্দুল জব্বার, রথীন্দ্রনাথ রায়, কল্যাণী ঘোষ, উমা, প্রবাল, তারপরে কাদেরি কিবরিয়া, অনেক, অনুপ ভট্টাচার্য, রফিকুল ইসলাম, সবাইকে তখন সবার সঙ্গে তখন আমরা প্রায় আসতেন তাজউদ্দিন সাহেবেরা, আমাদের স্বাধীন বাংলা বেতারে কথা বলার জন্য টক শো ছিল সবসময়। কিন্তু তাজউদ্দিন সাহেব বিশেষ করে বলতেন যে আমরা চট করে চলে যাব, আপনারা আরও আপনারা গান করে যান, জাগরণী গান করে যান, আমরা চট করে ভাববেন আমরা দেশে ফিরে যাব তাড়াতাড়ি। এইভাবে আমার স্বাধীন বাংলা বেতারে আমি যোগদান করি আর কি। তখন কিন্তু বেশিরভাগ গানই খুব অল্প সময়ের মধ্যে করতে হতো, কারণ যারাই আমরা গান করতাম, যেমন সমর দাস বলেন, অজিতদা বলেন, আমার কথা বলেন, আপেল মাহমুদ বা জব্বার, আমরা কিন্তু খুব অল্প সময় পেতাম। রিহার্সেল পেতাম 15 মিনিট, সুর করা 15 মিনিট,
রেকর্ডিং 15 মিনিট, মানে আপনাকে 2 ঘন্টা সময় দেওয়া হবে, 2টো গান করতে হবে আমরা। ওই তখনের কারণটা হচ্ছে তখন প্রত্যেকেই আর তো কিছু করার নাই, যেভাবেও আমাদের দেশে যেতে হবে। যে কারণে একটাই ধারণা, একটাই আমাদের মানে ইয়ে ছিল যে আমরা কিভাবে দেশে ফিরে যাব। তখন এই যে কোনো আগের গানগুলো এখন আর করতে পারবো না। স্বাধীন বাংলা বেতারের যে গান, আমি বলে না, সমরদা বলেন, অজিতদা বলেন, যে আমরা গানগুলো করে গেছি বা জব্বার আপেলের কথা বলেন, ওই গান কিন্তু আর এখন আমরা করতে পারবো না। ওই মন মানসিকতা নাই। তখন আমাদের একটা মন মানসিকতা ছিল যে আমরা সেইপে আছি সত্যি, কিন্তু এই দেশে যারা রয়ে গেছে তাদের অবস্থা কী, মুক্তিযোদ্ধা ভাইদের অবস্থা কী, আমার যে বোনরা এইখানে এত কষ্ট করে যাদেরকে জায়গা দিয়েছে মুক্তিযোদ্ধাদের, তাদের অবস্থা কী, ওই মন মানসিকতা এখন নাই। যে কারণে তখনের দিনে আর একটা জিনিস ছিল কি, তখন কিন্তু কে আওয়ামী লীগ, কে বিএনপি তো তখন ছিল না, কে এই আপনার নেপ করে, এগুলো ছিল না, সবাই ছিলাম আমরা বাঙালি। যে কারণে কাজটা এত সুন্দর। আওয়ামী লীগ ডাক দিয়েছে সত্যি, কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছে বঙ্গবন্ধুর এক ডাকে। আর স্বাধীনতার ঘোষণা বলে 7ই মার্চ হয়ে গেছে। 7ই মার্চ কিন্তু বঙ্গবন্ধু বলে গেছেন, তো যে যা আছে তোমার তা ঝাঁপিয়ে পড়ো না। ওইখানে যাওয়ার পরে কোনো বাধার সম্মুখীন হয় নাই, কিন্তু ওই আমাদের আমরা যে গান করতাম যেটা বালিগঞ্জে, আমরা কিন্তু গান করে দিয়ে দিতাম, কোথার থেকে ব্রডকাস্ট হতো সেটা জানতাম না, আমরা টেপে করে দিয়ে দিতাম। এবং সিকিউরিটি ছিল কেন, ওইখানে যে পাড়াতে আমরা ছিলাম, ইন্ডিয়ার বিশেষ করে কলকাতার, আসামের এদের মানুষের ঋণ জীবনে শোধ করতে পারবো না। ওনারা আমাদের যেভাবে সাপোর্ট করেছেন বা যেভাবে সাহায্য করেছেন, এটা জীবনে ভুলার না। কেউ যদি ভুলে যায় তাহলে সে বেঈমান, এটা ভুলার মতো না তাদের। এবং ওইখানে যারা ছিলেন, মনে করেন গৌরীদা, গৌরীপ্রসন্ন, সলিল চৌধুরী, তারপরে হেমন্ত মুখার্জি, তারপরে হেমাঙ্গ বিশ্বাস, যারাই ছিলেন আমাদের মানে জীবনের জন্য ওনারা সব কিছু করছেন। ফাংশনে নিয়ে গেছেন 2টা পয়সা যাতে পাই। তারপর ক্যাম্পে ক্যাম্পে গিয়ে গান করতে হতো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা যেখানে ছিলাম সিকিউরিটি, তো কীভাবে এই যারা যুদ্ধ করতেন আমার ভাইরা, ওরা কিভাবে ঠিকানা পেতেন জানতাম না। ওনার জন্য ঈদের প্রোগ্রামে চিঠি দিয়েছেন যে চাঁদ তুমি ফিরে যাও, চাঁদ আর যতদিন আমরা স্বাধীন আছি চাঁদ যেন বাংলার মাটিতে না ওঠে, ওই দিতেন। তারপর বলতেন আপনাদের এই গান রক্ত দিয়ে নাম লিখেছি, বা স্বাধীন স্বাধীন দিকে দিকে, মরা একটি ফুলকে বাঁচাবো বলে, সমর দাসের গান রঙ্গর তুলো তুলো, এই গানগুলো আরও ওইভাবে করেন, আমরা উজ্জীবিত ওই গানে, এইগুলো ছিল। আর কলকাতার বিশেষ করে স্বাধীন বাংলা বেতার যখন চলতো, চরমপত্র একটা ছিল, ওইটা শোনার জন্য ওইখানের মানুষ বড় উদ্গ্রীব ছিল। ওইটা সবচেয়ে পপুলার ছিল চরমপত্রটা, মুকুল ভাইয়ের। আমি একটা ছোট্ট একটা, হয়তো আমার কথা শুনে অনেকে রাগ করতে পারে। আমরা কিন্তু প্রথমে, আমি আমার কথা বলছি, বাসে গিয়েছিলাম 7টা ফ্যামিলি নিয়ে। তারপর যখন দেখলাম যে স্বাধীন বাংলা বেতার তৈরি হয়েছে, তখন আমি গেছি যুদ্ধে গেছি, যুদ্ধে থেকে আসছি। আমি যে কাজ করতাম পাকিস্তান আমলে, সেই কাজই করতেছি। আচ্ছা, দেশ স্বাধীন হলো, আমরা যে যার জায়গায় গেলাম, কিন্তু কিছু কিছু মানুষ যুদ্ধ করে এসে এমন একটা ভাব দেখালো যে তারা সব কিছু, তাদের সব কিছু দিতে হবে, তাদের সব কিছু পেতে হবে। আমি 45 বছর পরে সেদিন দেখলাম পেপারে, আমি মুক্তিযোদ্ধা হিসাবে এখনও হাতে পাইনি যে আমার নাম উঠেছে। আমি কিন্তু 45 বছরের জন্য আমি কাউকে দোষীও নেই, কিছু নেই। আমি কাজ করতে গেছিলাম, আসছি, আমার কাজ করছি, যুদ্ধ করছি দেশের জন্য। তা আসলে হয়েছে কি, যেটা বলি, দেশপ্রেমটা কমে গেছে। যে মনোযোগ দিয়ে বা মনোবল নিয়ে যুদ্ধ আমরা করেছিলাম, আসার পরে কিন্তু অনেকেই সেটা ভুলে গেছে। না হলে আজকে বঙ্গবন্ধুর মতন মানুষের এইভাবে মৃত্যু হবে কেন? আজকে তাজউদ্দিন সাহেবের মতন মানুষের এইভাবে মৃত্যু হবে কেন? জিয়াউর রহমান সাহেবের মতন মানুষের এইভাবে মৃত্যু। জিয়াউর রহমান যাই করেন মুক্তিযোদ্ধা ছিলেন, এটা তো অস্বীকার করা যায় না। এবং উনি থাকতে কিন্তু কোনো দিন বলেন নাই যে আমি স্বাধীনতা ঘোষণা করছি। এই যে কিছু কিছু জিনিস, এইসব কিছু কিছু জিনিস নিয়ে
এই যে মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭৫-এর পরে কতগুলো পার্টি হয়ে গেল, কিন্তু ওরা যারা আমাদের বিরুদ্ধে ছিল রাজাকার ওরা কিন্তু একই ছিল, এখনও আছে। আমরা কিন্তু এক থাকতে পারি নাই। এত বেশি স্বার্থ, এত বেশি লোভ এসে আমাদেরকে গ্রাস করেছে যে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। কয়টা মুক্তিযোদ্ধা আজকে বুকে হাত দিয়ে বলতে পারবে যে বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধু আমাকে যা উপদেশ দিয়ে গেছেন ওইটা মনে রেখে কাজ করছে? কয়জন আওয়ামী লীগার বলতে পারবে? সব শুধু স্বার্থ লোভ, যে কারণে আজকে এই অবস্থা দেশে। আমি বলছি যে আমারে অনেকে বলছে ৪৫ বছর আমার যে গান দিয়ে স্বাধীনতার পরে প্রথম গান, তোকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিল অনেক আছে যে সেইখানে গেছে কোনো কাজ করে নাই। সে কিন্তু আজ ২০-৩০ বছর ধরে সে কিন্তু যেদিন থেকে সরকারিভাবে মুক্তিযোদ্ধাকে টাকা দেওয়া হচ্ছে ওই দিন থেকে সে পাচ্ছে। তা আমি সেইটার খবরও রাখিনি, আমার দরকার নাই তো। দেশ স্বাধীন হয়েছে এইটাই। আজকে বঙ্গবন্ধুকে যারা ভুলে যাচ্ছে বা ওনার নামে যে সমস্ত কথা বলে, এরা হলো বাংলা বিরোধী রাজাকার থেকেও খারাপ। আজকে বঙ্গবন্ধু ছিলেন বলে একটা দেশ পেয়েছি, বাংলাদেশ, বাংলায় কথা বলতে পারি। আমি আজকে একটা অনুষ্ঠানে গেলে বাংলায় কথা বলতে পারি, একটা অফিসে গেলে বড় অফিসার থেকে পিয়ন পর্যন্ত বাংলায় কথা বলতে পারি। আমার একটা নিজস্ব দেশ, একটা নিজস্ব পাসপোর্ট আমার, বাংলাদেশ, বাংলা। তো এইগুলো আমরা ভুলে গেছি। আর অনেকেই দেখছি মুক্তিযুদ্ধ করার আগেও দেখেছি যারা ভাত খেতে পায় নাই আজকে কোটি কোটি টাকার গাড়ি দৌড়ায়। শুধু রাজাকারের দোষ দিয়ে লাভ নাই, আমরা তো রাজাকার থেকেও কিছু কিছু খারাপ কাজ করি। এবং একা মনে করেন একটা ফ্যামিলিতে যেমন একটা গার্জিয়ানের পক্ষে দেশ ঠিক রাখা সম্ভব না, আমাদেরও সবাইকে সাহায্য করা উচিত। প্রধানমন্ত্রীকে একা একটা মানুষ পারবে না। নতুন প্রজন্ম কিভাবে জানবে? আমি বলি নতুন প্রজন্ম কিভাবে জানবে? নতুন প্রজন্ম মনে করেন স্বাধীনতার পরে জয় বাংলা, বাংলার জয় গানটা করছে, ৭৫-এর পরে এই গান শেষ। আইলো আরেকটা গান, সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। এইটাও ৫ বছর পরে শেষ। আরলো নতুন বাংলাদেশ গর্ব মোরা, এইটাও শেষ। এটা আর জীবনে আসবে কিনা জানি না, কিন্তু এই যে ৫ বছর পরে একটা গান আছে, তো নতুন প্রজন্মের কোন গান শিখবে? এই যে আমাদের এটা মানে খারাপ একটা জিনিস। জয় বাংলা, বাংলার জয় মধ্যে তো কোনো খারাপ কথা লেখা নেই, দেশ বিরোধী কোনো কথা নাই। নতুন বাংলাদেশ গর্ব মোরা, এটার মধ্যে কিন্তু কোনো বাজে কোনো কথা নেই, দেশের গান। এই যে মন মানসিকতাটা। তারপর মনে করেন আওয়ামী লীগের সময় ধানের শীষের গান হবে না, অমুকের সময় নৌকার গান হবে না। আমি রেডিও ছিলাম, দেখছি, এগুলো খুব কষ্ট হয়। আমি বলি কেন আমার কষ্ট হয়, কারণ আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আজকে ঈশ্বর, আল্লাহ, ভগবান, মানুষ আমাকে যে সম্মান দিয়েছে, আজকে যে আমার ইন্টারভিউ যাচ্ছে, আমি যদি মুক্তিযোদ্ধা না হতাম আমার বাসায় আসতেন না। তো আজকে আমি কত বড় জিনিস, আজকে মানুষ আমাকে সেলুট দিয়ে ভালোবাসে, একটা কাজ করেছে ওই জিনিস। তারপর মনে করেন আজকে আমার স্বাধীনতার প্রথম গান আমার সুর করা, আমি এটা এর থেকে বড় কী জিনিস চাই? এর থেকে বড় পাওয়া। আজকে যুদ্ধের পরে যখন আসছি দেশে, এখনও মানুষ সম্মান করে, তো কিছু কিছু মুক্তিযোদ্ধার কারণে আমরা আজকে মুখ দেখাতে পারি না। জাগরণী গানে ঘটনাটা হচ্ছে, আমি বলি জাগরণী গানে দেখেন আমরা জীবিত আছি, আমাদের গানগুলো নিয়ে গেছে, বলছে যে ইয়ে করবে না। যখন রেকর্ড করে ইন্ডিয়াতে গিয়ে রেকর্ড করছে, আমি কিন্তু 50টা গান করছি এই বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের যন্ত্রীদের দিয়ে। হ্যাঁ, আমাকে সাহায্য করেছে, আমার সঙ্গে ছিল কল্যাণী ঘোষ, আমার সঙ্গে ছিল মিউজিকে পার্থ বড়ুয়া, এই প্রজন্মের। এবং এই ক্লোজআপের সবরে দিয়ে আমি গান করিয়েছি। আজকে জাগরণী গান করিয়েছে ওরা, ইন্ডিয়া থেকে ট্র্যাক করে নিয়ে আসছে। তারপরে গানের কথায় ভুল, সুরে ভুল, এইটাই মানুষ শুনছে। আর আমি যেটা করেছি সেটা বাজারজাত করতে পারিনি। আমাদেরটা হলো অরিজিনাল যেটা। এই প্রজন্মকে আমি দোষ দিই না। এই প্রজন্ম এখন আস্তে 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 ইতিহাস জানতে পারছে। অনেক ইতিহাস লুকায়িত ছিল। এত বছর পরে তাজউদ্দিন সাহেব তো এত দেখে নেই মানুষ, এখন যেভাবে টেলিভিশনে দেখে এত দেখে নেই কিন্তু মানুষ। এই জন্য এখন সবাই, তার জেল হত্যাটা কেন হয়েছিল?
বঙ্গবন্ধুকে কেন মারা হয়েছিল, এইগুলো কিন্তু এখন উঠে আসছে এত বছর পরে। এই জন্য বললাম যে হ্যাঁ, আমরা হয়তো দেখে যেতে পারবো না, তো এই প্রজন্মের যে ছেলেরা মেয়েরা, আমি ওদেরকে দিয়ে গান করিয়েছি, দেশ সম্বন্ধে কথা বলেছি, ওরা কিন্তু ভীষণ মানে দেশটাকে ভীষণ ভালোবাসে। নিশ্চয়ই বন্ধ করা উচিত। আমি অনেকবার ওদের সঙ্গে আমার মানে আমি পেপারও দিয়েছিলাম, এই নিয়ে আমার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে। এইগুলোতেই হচ্ছে কি, মনে করেন বিজয় নিশান উঠছে ওই গানটা, আজকে কিন্তু এত পপুলার না যতটুকু আছে অন্যান্য গান, যেমন একটি ফুলকে বাঁচাবো যত পপুলার, কারণ এই গানটা কিন্তু বাজে নাই, খুব অল্প সময় বাজছে, যে কারণে ওই হয়তো বাজে নাই কেন, ওই যে বঙ্গবন্ধুর 2টা জায়গায় জেলের তালা ভেঙে বঙ্গবন্ধুকে আনবো, পাশে নেই আমাদের মহান নেতা হাসির মাঝে, এই 2-1টা লাইনের জন্য হয়তো বঙ্গবন্ধুর আমার এই গানটা এত বাজে নাই। কিন্তু একটা জিনিস কেন ভুলছি আমরা, স্বাধীনতাটা সবার জন্য। বঙ্গবন্ধুকে বলছিলেন নাকি যারা আমার বিরুদ্ধে থাকবে তারা স্বাধীনতা ভোগ করতে পারবে না, এটা তো উনি বলেন নাই। তা আমরা কেন ভাগ হলাম? আর গান তো কোনো দোষ করে নাই, আর যেটা সত্যি ঘটনা। তো এই জন্য বললাম যে আমাদের আমাদের অনেক দোষ ত্রুটি আছে, এখনও সময় আছে। বিদেশে বাংলাদেশের অনেক নাম, এখনও সময় আছে যদি আমরা নিজেদের দুষ্কুটি বাদ দিয়ে আবার ওই 71-এর মতো একসাথে হতে পারি। এই গানটার ইতিকথা বলি, সেদিন ছিল 16 ডিসেম্বর, আমার অন্য গান করার কথা ছিল, ওই অন্য গান আর আমার করতে দেওয়া হয় নাই, আমারে বললো বিজয়ের গান করতে হবে। তখন আমার বন্ধু শহীদুল ইসলাম, সে নেই আজ পৃথিবীতে, ওরে গিয়ে ধরলাম, ও বললো ঠিক আছে। তো 4 লাইন করে গান দিল আমাকে। তখন হারমোনিয়ামও নাই, একটা ওই দোতলা বাড়ি আমরা যেখানে ছিলাম নিচে একটা গ্যারেজ ছিল, এই গ্যারেজের কর্নারে গিয়ে আমি আস্তে আস্তে সুর করলাম, তো হারমোনিয়াম পাই না। প্রায় 1:30-2টার দিকে হারমোনিয়াম পেলাম। তারপর অজিতদাকে বললাম যে অজিতদা আপনি গানটা যদি লিড করেন, কোরাস ভয়েস সবাই আপনি যদি থাকেন। অজিতদা রাজি হলো। ওই গানটা তখন সাথে সাথে সুর করে কোরাস ভয়েস সব কিছু দিয়ে তুলে গানটা লেখা টিকা সব কিছু নিয়ে ঘন্টা 1.5-2-এর মধ্যে শেষ করলাম। রেকর্ডিং করার পরে দেখলাম যে আমাদের অফিসে তাজউদ্দিন সাহেব, তারপরে নজরুল ইসলাম সাহেব, কামরুজ্জামান সাহেব, মনসুর আলী সাহেব, ওনারা আসলেন। আসার পরে এখানে 4টা কত মিনিটে সারেন্ডার করলো মিত্রবাহিনীর কাছে, পাকিস্তান আর্মি। এরপরে ওইখানে ঘোষণা দেওয়া হলো আজ থেকে আমরা স্বাধীন, এবং এই গানটা বাজলো। এটা আমার জীবনে এর থেকে পাওয়ার কী আছে? আমি ভীষণ ভাগ্যবান যে যতদিন দেশ থাকবে আমার সুর করা গানটা থাকবে। আর আরেকটা আমার জীবনে যেটা শুদ্ধ সুরে রবীন্দ্রসঙ্গীত, এটা আমার সঙ্গীত পরিচালনায় হয়েছিল, 4 লক্ষ বাঙালি একসাথে আমরা গান করেছিলাম। সেটা এই জন্য বললাম যে চাওয়া পাওয়া নিয়ে অনেকেই আমার খুব কষ্ট হয়। দেশ স্বাধীন হয়েছে আজকে, লাভটা তো আমারও, আমি এটা কেন ভুলে যাই? দেশ স্বাধীন হয়েছে, আজ এতটা চিন্তা করেন প্রাইভেট চ্যানেল, এতটা প্রাইভেট চ্যানেল আপনারা বাঁচিয়ে রেখেছেন আমাদের কিছু শিল্পী, কিছু যন্ত্রীবাহীকে। আজকে কিন্তু আমাদের এখানে ফিল্ম যে হয় না, আগের মতো না, আগের মতন এত হ্যান্ডস হয় না। প্রত্যেক ঘরে ঘরে এখন স্টুডিও হয়ে গেছে, ওরা ওইখান থেকে গান করে, কে কী বাজায় জানে না। শিল্পীরাও দেখুন এখন আর নতুন নতুন শিল্পী, এরাও সব তারকা হওয়ার জন্য দৌড়ে, শিল্পী হওয়ার জন্য দৌড়ে না। আজকে সকালবেলা একটা হারমোনিয়ামের আওয়াজ পাই না, কিন্তু 30 বছর 35-40 বছর আগে আওয়াজ শুনতাম। এখনও রুনা লায়লারা রেওয়াজ করে, হাদিব সাহেবেরা রেওয়াজ করে। ওই রেওয়াজ জিনিস এখন কয়জনে করে বলতে পারবো না। আগে নিজেকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। যুদ্ধ করেছি, গিয়েছি, আসছি, মানুষ যথেষ্ট সম্মান করে, এখনও করে, কিন্তু আমাদের যে লোভলাল সেটা বেড়ে গেছে। যে অমুকের এই গাড়ি আছে, আমার কেন থাকবে না, যে কোনো উপায়ে অমুকের এটা আছে, কিন্তু বুঝে না যে আমরা মুখে বলি, কষ্ট হয়। 30 লক্ষ মা বোন মারা গেছে। আমার মনে হয় অনেকে যখন টক শোতে কথা বলেন, ওনাদের কথা মনে হয় কিনা। আর টক শোতে অনেকে কথা বলেন, খুব কষ্ট হয়, এমনভাবে কথা বলেন। প্রথমত হলো যে
অনেকেই আবার এই টেলিভিশন পছন্দ করেন না, বুঝলে আপনারা সত্যি কথা আপনারা কোথায় পান, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এমন সব কথা বলেন মনে হয় উনি যদি 7 দিনের জন্য বা 8 দিনের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসতেন দেশটা মনে হয় সুন্দর করে নিতে পারতেন। দেশ থাকবে, দেশ থাকবে, দেশ চলবে, এবং এই দেশ সত্যিকার স্বাধীনতা তো আমরা দেখে যেতে পারবো না, একদিন হবে।